প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন, পুলিশি জেরায় খুনের কথা কবুল স্ত্রীর। যে খুনের অভিযোগ উঠে আসতো তা কবুল করে নিয়েছে স্ত্রী। পূর্ব মেদিনীপুরের রামনগরে খুনের অভিযোগ। আরো বিস্তারিত পঙ্কজ এ বিষয়ে জানাবে। পঙ্কজ, 30শে অগস্ট শ্বাসরোধ করে এই খুনের ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, একেবারে রামনগর থানা যেখানে চন্দনপুরের পাটনা এলাকা গৌতম বেরা গত 30শে আগস্ট মৃত্যু হয়। সেক্ষেত্রে তার স্ত্রীকে পুলিশ অভিযুক্ত, তার শ্বশুরের অভিযোগ অনুযায়ী তাকে কিন্তু গ্রেপ্তার করে। অভিযোগ পেয়ে কিন্তু গ্রেপ্তার করার পরে 7 দিন পুলিশ হেফাজতে নিয়ে পরেই কিন্তু যেখানে জানতে পারেন যে তার প্রাক্তন যে প্রেমিক রয়েছে অমলেন্দু প্রধানের নাম আছে। সেক্ষেত্রে সেই ঘটনার পর থেকে কিন্তু গা ঢাকা দেয়। সেবার গতকাল রাতেই কিন্তু এগরা থেকে রামনগর থানার পুলিশ ওই অমলেন্দুকে গ্রেপ্তার করে আজকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়। তবে অভিযুক্ত ওই অমলেন্দু নায়ের সঙ্গে আর কে কে আছে জড়িত তাও তদন্ত করছে রামনগর থানার পুলিশ। তবে অভিযোগ যেখানে তার স্ত্রীর উপর যে পরকীয়ার জেরেই কিন্তু যে মৃত্যু বা খুন করা হয়েছে এমনটাই কিন্তু পরিবারের লোকের দাবি। তারা চাইছেন যে অভিযুক্ত যে উপযুক্ত শাস্তি পেয়ে তারা কিন্তু চাইছেন তার বাবা এবং তার মা, গৌতম বেরা যে মৃত তার বাবা মা চাইছে অভিযুক্তদের শাস্তি, উপযুক্ত শাস্তি চেয়ে। এখানে এই রামনগরের যে চন্দনপুরের পাটনা এলাকার এই ঘটনা নিয়ে যথেষ্ট এই শোরগোল শুরু হয়েছে এলাকায়। বেশ, দোষী হচ্ছে আমাদের 4 জন, আমার বৌমা, তার মা, তার বাবা, তার ভাই। অবৈধ সম্পর্ক আছে এবং সম্পর্ক চলছিল। তা যখন আমার ছেলে জানতে পারে তখন ওদের দুজনে বিবাদ হয়। মাত্রই 15 দিনের মধ্যে ওই ছেলেটাকে ওষুধ খাইয়ে পাগল করে ঘরের ভিতর গলায় দড়ি টেনে মেরে দিয়েছে। আমি উপযুক্ত শাস্তি চাইছি উনার। আমার ছেলের যেরকম মৃত্যু হয়েছে উনার যেন মৃত্যু হয়। ফিরলাম ব্রেকের পর। আর এবার নজর রাখবো কৃষ্ণনগর খুনে জালে এবার অভিযুক্তের বাবা। অভিযুক্ত দেশরাজ আগেই পাকড়াও হয়েছে ছাত্রী খুনের ঘটনায়। এবার রাজস্থানের জয়সালমের থেকে ধৃত বাবা। আরো ডিটেল আপডেট নেবো, সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, কিভাবে পাকড়াও, আরো ডিটেল কি জানা যাচ্ছে? এই রঘুবীর প্রতাপ সিং, দেশরাজ সিং এর বাবা, তিনি বিএসএফ জওয়ান এবং তার পোস্টিং রাজস্থানের জয়সালমীরে। গত 25শে আগস্ট যখন দেশরাজ সিং ইশিতাকে খুন করে উত্তরপ্রদেশে চম্পট দেয়, সেই সময় থেকেই কিন্তু এই রঘুবীর প্রতাপ সিং এর সঙ্গে তার ছেলের যোগাযোগ ছিল এমনটাই পুলিশ জানতে পেরেছে। এবং শুধু তাই নয়, যখন সে উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল তখন সেই গা ঢাকাতে থাকতে তাকে সাহায্য করেছে এবং তাকে সমস্ত টাকা পয়সা দিয়েও কিন্তু সাহায্য করেছিল এমনটা পুলিশের তথ্য ছিল। এবং এইটা জানার পরে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই গত শনিবার পুলিশের একটি দল জয়সালমীরে গিয়ে পৌঁছায় এবং বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয় এবং বিএসএফ এর পক্ষ থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। কিন্তু কোনো কারণবশত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি বিএসএফ এর পক্ষ থেকে। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে গতকাল সন্ধ্যেবেলাতে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আজকে তাকে জয়সালমীর আদালতে তোলা হয়েছে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আগামীকাল তাকে কৃষ্ণনগরে নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোনিয়া, বেশ, কমছে গাছ, কমছে পরিযায়ী পাখির সংখ্যাও। নকশালবাড়িতে প্রতি বছর আসে কালো মাথার কাস্তে চড়া। এই পরিযায়ী পাখির সংখ্যা প্রতি বছর কমছে। নকশালবাড়ির পথ ভুলছে কাস্তে চড়া। পাখি সব করে রব, কুচকুচে কালো গলা, কিচকিচ করে ডাকে। শরীরটা সাদা পালকে ঢাকা, সুচালো কালো ঠোঁট, দেখতে বকের মতো। কিন্তু বক নয়, এগুলো কালো মাথা কাস্তে চড়া, ব্ল্যাক হেডেড আইবিস। নকশালবাড়িতে প্রতি বছর এই পরিযায়ী পাখি আসে, সেই সংখ্যাটা দিন দিন কমছে। মার্চ মাসে নেপালের দিক থেকে এ রাজ্যে আসে, থাকে নকশালবাড়ির ঘাটানি মোড়ে। এই সময় তারা প্রজনন করে, শাবকের জন্ম দেয়। বাচ্চা বড় হয়ে গেলে সেপ্টেম্বরে ফিরে যায়। প্রতি বছর কত কাস্তে চড়া এলো এবং কতগুলো ফিরে গেল তার হিসেব রাখা হয়। সেই গণনাই ভাবাচ্ছে পরিবেশ প্রেমীদের। প্রতি বছর কাস্তে চড়া 20 থেকে 25টা করে কমছে,
2023 সালে নকশালবাড়িতে কালো মাথা কাস্তে চড়ার সংখ্যা ছিল প্রায় 400। 2024 সালে তা কমে হয় 380। 2025 সালে এই সংখ্যাটা 350। এটা বিপন্ন প্রজাতি, একদম নিয়ার থ্রেটেন্ড স্পিসিস। কিন্তু যেটা খুব গর্বের জায়গা বলা যেতে পারে সেটা হলো নিয়ার অ্যাবাউট মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একমাত্র নকশালবাড়ি হচ্ছে এই বিপন্ন তালিকাভুক্ত প্রাণীটার মানে পাখিটার আর কি তাদের ব্রিডিং গ্রাউন্ড। সংখ্যাটা অপেক্ষাকৃত কম, যে এখানকার যে আমরা থ্রেট বলতে পারি না, কারণ এখানকার ফরেজিং গ্রাউন্ড দিনের পর দিন আস্তে আস্তে কমতে শুরু করেছে। বট, অশ্বত্থের মতো বড় বড় গাছে প্রজনন করে কাস্তে চড়া। পরিবেশ প্রেমীদের অনুমান নকশালবাড়িতে দিন দিন গাছের সংখ্যা কমছে। এই কারণে প্রজননের জায়গা পাচ্ছে না কাস্তে চড়া। এর জেরে এদের সংখ্যা কমে যাচ্ছে। এখানে এক নম্বর তো গাছ প্রতি বছরই যখন পাখি উড়ে যায় তারপর গাছগুলো কেটে দেওয়া হয়। নতুন করে এই ধরনের যে বুশি গাছগুলোতে এরা বসবাস করে সেই ধরনের গাছ আর নতুন করে তৈরি হচ্ছে না। যে এলাকায় এরা খাবারটা জোগাড় করতো, এই পাখির মূল খাবার যেগুলো ছোট মাছ, পোকামাকড়, ছোট সাপ, এই ধরনের খাবারগুলো ওরা পাচ্ছে না সাফিসিয়েন্ট। এখনই আশঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু একই সঙ্গে এদের যে ইকোসিস্টেমটা এখানে রয়েছে এবং এদের যে প্রজননের অভ্যাসটা এখানে রয়েছে সেটা মানুষের অ্যাক্টিভিটিসের জন্য যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখার দায়িত্বও আমাদের। মূলত এই গাছগুলিকে টিকিয়ে রাখা এবং আশেপাশের যে জলাভূমি রয়েছে, এদের যে স্বাভাবিক খাদ্যাভ্যাস রয়েছে, সেই জায়গাগুলিকে টিকিয়ে রাখার উপরেই এই জায়গাটার ভবিষ্যৎ নির্ভর করছে। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এবার যে খবরের দিকে নজর রাখবো, যাত্রী নেই তাই কমিশনও নেই, রোজগার কমছে তাই বাস চালানোয় আগ্রহ হারাচ্ছেন চালকেরা। গত 1 বছরে বাস চালকের লাইসেন্সের জন্য আবেদন জমা পড়েছে 50-এরও কম। যাত্রী আছে, বাস নেই। যাত্রীরা যখন সারি দিয়ে রাস্তায় বাসের অপেক্ষায়, বাস তখন গ্যারাজে বা ডিপোতে সারি দিয়ে দাঁড়িয়ে। বাস মালিকরা বলছেন বাস চালানোর খরচ উঠছে না, তাই বাস নামানো হচ্ছে না। এর পাশাপাশি রয়েছে আরো এক সমস্যা, বাস চালানোর লোকও পাওয়া যাচ্ছে না। বাস চালকের আকাল ক্রমেই বাড়ছে। একসময় বাস চালানোর লাইসেন্সের জন্য বছরে 800 থেকে 1200 আবেদন জমা পড়তো রাজ্য পরিবহন দপ্তরে। এখন সংখ্যাটা 50-এর কাছে নেমে গিয়েছে। ভালো ভালো লোকের বাড়ির লোকেরা বাস লাইনে দিতে পারছে না। এই বাস লাইন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বাস লাইনে কোনো ইজ্জত নেই, কোনো নাম নেই। বাস চালাতে গেলে আলাদা লাইসেন্স লাগে। নিয়ম অনুযায়ী প্রথমে মালবাহী গাড়ি চালানোর লাইসেন্স মেলে। 6 বছর পর বাস বা পাবলিক সার্ভিস ভেহিকেল চালানোর লাইসেন্সের জন্য আবেদন করা যায়। গত কয়েক বছরে বাস চালকের লাইসেন্সের জন্য আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজ্য জুড়ে বিশেষ ক্যাম্প করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য পরিবহন দপ্তর। সম্প্রতি রিপোর্ট এসেছে বিভিন্ন আরটিও থেকে, বাস চালকের লাইসেন্সের জন্য আবেদনের সংখ্যা 50ও পেরোয়নি। ফলে আকাল বাড়ছে বাসের। বাসে পয়সা কোথায় আগের মতো? আর এখন তো টোটো হয়ে গেছে মেন। টোটোর জন্যই তো বাসে লোক হচ্ছে না, ওই জন্য তো কেউ আসতে চাইছে না। এত টোটো রাস্তাঘাটে, ওই জন্য আমাদের ড্রাইভাররা আস্তে আস্তে গাড়ি চালানো ছেড়ে দিচ্ছে। বাস রাস্তাতে অনেকটাই কমেছে। এখন অটো বা ওলা উবের যেগুলো আছে, শাটেল, এগুলোই মেন ভরসা। বাস তো আমাদের রুটে তো একটা রুট বন্ধ, 58 রুট বন্ধ, খালি 52 ওই যে চলছে। তার মিনি বাস ছিল, সেটাও নেই, আমরা সব উঠে গেছে। ড্রাইভার পাওয়াটা খুব শক্ত হয়ে দাঁড়াচ্ছে। হেভি ভেহিকেল চালানোর যে অভিজ্ঞতা সেটাও একটা ঘাটতি আছে। আমরাও কিছু 900 ড্রাইভার কন্ট্রাক্টর নিচ্ছি, সেখানেও আমরা দেখেছি যে আমরা উপযুক্ত লোক পাওয়াটা খুব শক্ত হচ্ছে। সরকারি বাস চালিয়ে মাস গেলে খুব সামান্য টাকায় পৌঁছয় চালকদের হাতে। বেসরকারি ক্ষেত্রে তো মাস মাইনের বিষয় নেই। যাত্রী সংখ্যার উপর নির্ভর করে বাস চালকের কমিশন। গত কয়েক বছরে বিপুলভাবে যাত্রী সংখ্যা কমেছে বাসে। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই অবস্থা। এর মূল কারণ টোটো এবং অটোর মতো বিকল্প পরিবহন। যাদের কাছে বাস চালকের লাইসেন্স আছে তাদের অনেকে বাস ছেড়ে মালবাহী গাড়ি চালাচ্ছেন। আর কলকাতার ক্ষেত্রে মেট্রো। সারা রাজ্যে মহকুমা জেলাতে
ক্যাম্প শুরু হয়েছে। এখানে আরটিও এবং এআরটি অফিসের আধিকারিকরা থাকছেন। ড্রাইভার যারা ট্রান্সপোর্ট লাইসেন্স পেয়েছেন, পিএসভি লাইসেন্স করান, তার জন্য সমস্ত রকমের উদ্যোগ চলছে। দীর্ঘদিন ভাড়া বাড়েনি, সেক্ষেত্রে ড্রাইভার কন্ট্রাক্টরদের কমিশন ভিত্তিক প্রথা, তাই তাদের বেতন বাড়েনি। সেজন্য এই পেশায় ড্রাইভার কন্ট্রাক্টররা আর আসতে চাইছেন না। এককালে বছরে ১,৫০০ বাস চালককে প্রশিক্ষণ দিত কেন্দ্রীয় সরকার, এখন সেটাও বন্ধ। যাদের হাত ভরসা থাকতো হচ্ছে স্টিয়ারিং এর উপরে, সেই তারাই স্টিয়ারিং এর প্রতি ভরসা হারাতে শুরু করেছেন। তার কারণ মাসের শেষে উপার্জন আর বাস থেকে নেই, ফলে সে কারণেই লাইসেন্স নেওয়ার তারাও নেই পরিবহন দফতর থেকে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা, কলকাতা।